আসসালামু আলাইকুম। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। বোর্ড ক্লিয়ার বোঝা যাচ্ছে না? আচ্ছা, বোর্ডটা একটু ক্লিয়ার করার চেষ্টা করো। কথা কি ক্লিয়ার শোনা যায় কিনা? আচ্ছা, জি, থ্যাংক ইউ। আমরা বোর্ড ক্লিয়ার করার চেষ্টা করছি। ওই এটা সরাই দিয়ে দেখো তো বোর্ড ক্লিয়ার আসে কিনা, পিছনে লাইট দিয়ে। আজকে আলোচনার বিষয় হচ্ছে শিশু রোগ। শিশুদের অনেক রোগ আছে, সেই রোগগুলোর মধ্যে কিছু রোগ আজকে আলোচনা করা হবে। শিশু রোগ যে পেডিয়াট্রিক ডিজিজ বলা হয়, মানে বাচ্চা যখন জন্মগ্রহণ করে তখন আমরা কি বলি তাকে? নিওনেট। ঠিক আছে? ঐতিহাসিক লালপুর কলেজ কি বলছি, বাচ্চা যখন জন্মগ্রহণ করে তারপরের সময়কে বলা হয় নিওনেট বা নিউ বর্ন বেবি, সদ্য জন্মগ্রহণ করা শিশু। ঠিক আছে? এই বাচ্চা জন্মের পরপরই বাচ্চা জন্ডিস দেখা দেয়, মায়ের পেট থেকে জন্ডিস নিয়ে আসে। সেই জন্ডিসটা কিভাবে বুঝবো? বাচ্চার চেহারা, মুখ, তারপরে চোখ, জিহ্বা হতে পারে, এই অংশগুলো আবার হাত, বডিও কিছুটা অংশ হলুদ হয়। কি হয়? হলুদ। নিওনেট মানে কি? শিশু। নিওনেটাল জন্ডিস মানে শিশুদের জন্ডিস। ঠিক আছে? আবার একটু ভালো করে বলেন। প্রথমে আমরা কি বললাম যে ছোট বাচ্চা জন্মগ্রহণ করার পরে তাকে আমরা কি বলি? নিওনেট। আর নিওনেট বাচ্চাদের যদি জন্ডিস হয় তখন আমরা তাকে বলি নিওনেটাল জন্ডিস। ঠিক আছে? এই নিওনেটাল জন্ডিস মানে বাচ্চাদের শরীরে কি উপসর্গ দেখা যাবে? আমরা বাংলাতে যদি বলি, হলুদ হয়ে যাবে মুখ, শরীর শরীর হলুদের মতো একটা ভাব হয়ে যাবে। কি বলবো তাহলে? শরীরটা হলুদা ভাব হয়ে যাবে, বা শরীরটা ফ্যাকাশে ধরনের হচ্ছে, একটি হলুদ টাইপের আসছে, এরকম। 2 নম্বরে আমরা চিন্তা করব বাচ্চা লেথার্জিক মানে কি? কিছুটা নিতেজ, একটু কি বলা যাবে এনার্জেটিক না। ছোট বাচ্চারা কি হয়? সুন্দরভাবে খালি সারাদিন হাত পা নাড়াচাড়া করে, সেই বাচ্চাটা কি হবে? একটু লেথার্জিক টাইপ হবে। ঝিমানোর মতো হবে। এইগুলোতেই বলতে জন্ডিস। আচ্ছা, এবার আমরা নিওনেটাল জন্ডিসের সংজ্ঞাটা দেখি। জন্মের প্রথম 4 সপ্তাহের মধ্যে কোন নবজাতকের জন্ডিস প্রকাশ পেলে তাকে বলা হয় নিওনেটাল জন্ডিস। সময়সীমা কতটুকু বলছে? জন্মের 4 সপ্তাহের মধ্যে, 0 থেকে 4 উইকস। 4 উইকস মানে কি? 4 সপ্তাহ। 4 সপ্তাহ। 4 সপ্তাহে কতদিন হয়? 28 দিন। 4 সপ্তাহ 28 দিন স্যার। তাহলে 28 দিন, তার মানে 1 মাসের কম সময়। বাচ্চাকে আমরা নিওনেট বলে আখ্যা দিই কোন সময় পর্যন্ত? 0 থেকে 28 দিন পর্যন্ত। এইটা কি সময়? নিওনেট। আর এর মধ্যে যদি বাচ্চাদের জন্ডিস হয় তখন তাকে আমরা বলি নিওনেটাল জন্ডিস। এই নিওনেটাল জন্ডিসটা কখন হয়? দেখা গেল কোনো রোগী সিজার করা হয়েছে বা নরমাল ডেলিভারি হয়েছে, নরমাল ডেলিভারির পরে বাচ্চাদের চেক করতে হয় যে বাচ্চা ঠিকমতো নিঃশ্বাস নিচ্ছে কিনা, বাচ্চারা খাবারের জন্য মুখ নড়াচড়া করছে কিনা, বাচ্চারা জিহ্বা বের করছে কিনা, সব কিছু
প্রসাব ঠিক আছে কিনা, খাবার খাওয়ার পরে তো পায়খানা হবে, পায়খানা করছে কিনা, যদি এই সবগুলো চেক করা হয়ে যায় তখন আমরা কি বলবো যে বাচ্চা স্বাভাবিক আছে। এবার বাচ্চার সবকিছু চেক করতে গিয়ে দেখলাম যে বাচ্চার শরীর হলুদ হয়ে গেছে, তখন কি চিন্তা করবো যে বাচ্চার শরীরে জন্ডিস আছে। তাহলে এইবার জন্ডিসটা চেক করতে হবে, ক্লিনিক্যালি চেক করে সেই অনুযায়ী ট্রিটমেন্ট দিতে হবে। জন্ডিসের ট্রিটমেন্টটা খুবই সহজ, বাচ্চাকে একটু স্পেশাল কেয়ার নিতে হবে, যত্ন নিতে হবে, আলোর মধ্যে রাখতে হবে। বাচ্চার জন্মের পরে তো আর সরাসরি সূর্যের আলোতে নিয়ে যায় রেখে দেওয়া যায় না, তাহলে তো বাচ্চার স্কিন আবার কালো হয়ে যাবে। তো কি করা হয়, হলুদ বা লাল লাইট, আগের যেসব লাইট গুলো পাওয়া যেত সুপারস্টার যেসব লাইট, সেই লাইটের মধ্যে একটা ইনকিউবেটর রুম তৈরি করা হয়। সেই রুমটার মধ্যে রুম বা একটা জায়গার মধ্যে বাচ্চার চোখের উপর একটা কালো পর্দা আর জেনিটাল অর্গান, ছেলে হোক মেয়ে হোক, প্রসব পায়খানার রাস্তাটা ঢেকে একটা যদি প্যাম্পাস পরাই দেন তাহলে হবে, আর চোখের উপর দিয়ে একটা কালো পর্দা দিয়ে দিতে হবে, দিয়ে ওই রুমের ওই লাইটের নিচে রেখে দিলে বাচ্চার জন্ডিসটা কি হবে, আস্তে আস্তে কমে যাবে। ওই আলো থেকে ভিটামিন ডি থাকে স্যার? ওইটাতে জন্ডিস কমানোর জন্য যে আলোর প্রয়োজন সেগুলো পাওয়া যাবে। তারপরে বাচ্চার বয়স যখন 6 মাস হয়ে যাবে বা 3 মাস হয়ে গেল, তখন 10 মিনিট করে একটু খোলা জায়গায় যেতে হবে, যেন সূর্যের আলোর একটা আভাস বাচ্চা পায়। ঠিক আছে, প্রথমেই গেলে তো বাচ্চার সূর্যের আলো নিতে পারবে না, সরাসরি সূর্যের আলো নিতে পারবে না। ঠিক আছে, তাহলে আমরা নিওনেটাল জন্ডিস সম্পর্কে কিছুটা জানলাম। এইবার দেখি বইয়ে কি বলছে। জন্মের প্রথম 4 সপ্তাহের মধ্যে যদি বাচ্চার জন্ডিস প্রকাশ পায় তাহলে তাকে নিওনেটাল জন্ডিস বলে। তাহলে নিওনেটাল জন্ডিস কি, এইটা সম্পর্কে আর কারো কোনো আছে, কনফিউশন আছে? সবাই পারবেন তো? হ্যাঁ ইনশাআল্লাহ। তাহলে কি বললাম আরেকবার বলেন তো আপনারা। জন্মের 0 থেকে 4 সপ্তাহ পর্যন্ত যে সময়, এর ভিতরে যদি শরীরের হলুদে ভাব হয় বা জীবাণু হয়, বাচ্চার পরীক্ষা করে, তাহলে সেটা নিওনেটাল জন্ডিস বলে। হ্যাঁ, জন্ডিস হবে কত হ্যাঁ। সপ্তাহের মধ্যে? 4 সপ্তাহে, 28 দিনের মধ্যে। তাহলে তাকে আমরা নিওনেটাল নিওনেটাল জন্ডিস জন্ডিস বলবো। বলবো। এবার 2 নাম্বার বলি এখানে, হোয়াট ইজ কল্ড ইনফ্যান্টাইল কনভালশন। বাচ্চা ইনফ্যান্টাল কনভালশন বা নবজাতকের খিঁচুনি কাকে বলা হয়? আমরা সহজে বলি যে খিঁচুনি। খিঁচুনিটা কি কেউ বলতে পারবেন যে জিনিসটা কি? প্রচন্ড কাঁপে শরীর। হয়তোবা দেখা যাচ্ছে কোনো বাচ্চার হাতটা এরকম ভাবে রেখে দিছে, দিয়ে এরকম ভাবে কাঁপছে, এটাকে বলা হবে খিঁচুনি। কোনো বাচ্চার শুধু ঠোঁট নড়ছে, ঠোঁটটা খুব জোরে জোরে কাঁপছে, অস্বাভাবিক, সেটাও খিঁচুনির মধ্যে পড়বে। আবার দেখা গেল কোনো বাচ্চা হাত পা দুটাই নড়াচ্ছে, এরকম নড়ানো তো স্বাভাবিকভাবে বাচ্চারা এরকম ভাবে সাইক্লিং করার মতন করে, কিন্তু ওরকম না, হাত পা এরকম অস্বাভাবিক। এটাকে আমরা বলি খিঁচুনি। তাহলে এখানে বলছে ইনফ্যান্টাইল খিঁচুনিটা কি, ঠিক আছে, বা নবজাতকের খিঁচুনি। বাচ্চা জন্মগ্রহণ করার পরে জ্বর অনেক বেড়ে গেছে, যাওয়ার পরে কি হতে পারে? খিঁচুনি হতে পারে। ঠিক আছে, এখানে বলছে জন্মের প্রথম 4 সপ্তাহের মধ্যে কোনো নবজাতকের যে কোনো প্রকারের খিঁচুনি হওয়াকে ইনফ্যান্টাইল কনভালশন অথবা নবজাতকের বা শিশুর খিঁচুনি বলা হয়। ঠিক আছে, তাহলে 0 থেকে 28 দিন, 0 থেকে 28 দিন এর মধ্যে যদি খিঁচুনি হয় তখন তাকে বলছি ইনফ্যান্টাইল কনভালশন, মানে কি? খিঁচুনি। তাহলে এটা গেল 2 নাম্বার। এবার 3 নাম্বার কি, হোয়াট ডু ইউ মিন বাই অ্যাসপেক্সিয়া নিওনেট্রাম। ঠিক আছে, বা অ্যাসপেক্সিয়া বলতে কি, বাচ্চাদের যথেষ্ট পরিমাণ অক্সিজেন সাপ্লাই পাবে না। এরকম হতে পারে যে বাচ্চা মায়ের গর্ভে থেকে বের হলো, তার একটা নাকের মধ্যে কিছু ময়লা জমা আছে, ঠিক আছে, সেই ময়লাগুলো নাকের মধ্যে জমা আছে,
এবার বাচ্চা কি করতে পারবে? নিঃশ্বাস নিতে পারবে? পারবে না। আবার কিছু সময় দেখা গেল যে বাচ্চার শ্বাসকষ্ট হয়, যে ঠিক মতো অক্সিজেনটা নিতে পারছে না, শরীরটা টানতে পারছে না, তখন কিন্তু এইটা হয়। তখন কি করতে হয়? বাচ্চাকে অক্সিজেন দিতে হয়, সিলিন্ডার ভাবে যে অক্সিজেনগুলো পাওয়া যায় সেইগুলো দিয়ে রাখতে হয়। আমরা বলি না যে বাচ্চা হওয়ার পর পরেই আইসিইউতে নিয়ে গেছে বাচ্চাকে, ইন্টেনসিভ কেয়ার ইউনিট। আইসিইউ মানে কি? আইসিইউ, ইন্টেনসিভ কেয়ার ইউনিট, মানে পরম যত্নে যে জায়গায় রাখা হয় সেটাকে আইসিইউ বলা হয়। এখানে দেখি অ্যাসফিক্সিয়া নিওনেট্রাম বা নবজাতকের শ্বাস রোধ বা শ্বাসকষ্ট বলতে এমন একটি অবস্থাকে বোঝায় যখন নবজাতক শিশু তার জন্ম প্রক্রিয়ার সময় যথেষ্ট পরিমাণ অক্সিজেন না পাওয়ার ফলে সংঘটিত হয়। জন্ম প্রক্রিয়ার সময় মানে জন্ম হলো, মায়ের পেটে থেকে বের হচ্ছে, সে বা ভূমিষ্ঠ হয়ে পৃথিবীতে আসছে, সেই সময় যে পরিমাণ অক্সিজেন বাচ্চার প্রয়োজন তার থেকে কম পরিমাণ অক্সিজেন যদি সে পায়, তখন তাকে আমরা কি বলি? নিওনেটাল অ্যাসফিক্সিয়া। এটি নবজাতক শিশুর জন্য একটি মারাত্মক অবস্থা। এইটা যদি দীর্ঘক্ষণ কন্টিনিউ থাকে তাহলে একটা বাচ্চা মারা পর্যন্ত যেতে পারে। আমি যদি আগামী 5 মিনিট নিঃশ্বাস না নিই তাহলে কিন্তু মারা যেতে পারে। তাহলে বাচ্চা আরো কি যে খুবই নমনীয় একটা জিনিস, যে তাকে যদি আমি খুব জোরে একটু বাড়ি লাগে কোনো কিছুতে, তাহলে তার দেখা গেল ভিতরে একটা হাড় ভেঙে যেতে পারে। ঠিক আছে? আমাদের যেটা হয় এরকম ভাবে চাপ দিলে কি আমাদের হাড় ভাঙবে, কিন্তু বাচ্চাকে চাপ দিলে ভেঙে যাবে। তাহলে খুবই সেনসিটিভ জিনিস এইটা। এটি নবজাতক শিশুর জন্য একটি মারাত্মক অবস্থা। এটা 2013 সালের প্রশ্ন আসছে, তার মানে আপনাদের জন্য জরুরি এবং পড়ে রাখতে হবে। এখানে বলছে আপগার স্কোর বলতে কি বোঝায়? শিশুর জন্মের পর হৃদগতি মানে হার্ট রেট দেখতে হবে। কি? এই স্টেথোস্কোপ দিয়ে বুকের উপরে চেক করতে হবে যে মিনিটে কতবার হার্টটা বাড়ি খাচ্ছে বা পাম্প করছে, সেটা হার্ট রেট। তারপরে হচ্ছে পেশির টোন, রিফ্লেক্স এবং দেহের বর্ণ। দেহের বর্ণ মানে কি? কি ধরনের রোগ, এই যে জন্ডিস আছে কিনা সেটাও চেক করতে হবে এর মধ্যে। অ্যাপগার স্কোর, এটা বলতে বিভিন্ন জিনিস এটার মধ্যে আছে, এইগুলো ঠিকঠাক ভাবে নিচ্ছে কিনা, ঠিকভাবে নিঃশ্বাস নিচ্ছে কিনা, তার শরীরের বর্ণ কেমন, কোথাও কেটে টেটে গেছে কিনা, যদি লাল হয়ে থাকে। দেখা গেল সিজার করতে যে বাচ্চার এই জায়গায় একটু টান লাগছে, কেটে যেতে পারে না, সেজন্য গোটা বডি চেক করতে হবে। চোখ ঠিক মতন আছে কিনা, পেশি টান মানে হাত পা নড়াচ্ছে কিনা, সেইগুলো চেক করতে হবে। এবার সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে আছে নিওনেটাল জন্ডিসের কারণ সমূহ উল্লেখ করুন। যে নিওনেটাল জন্ডিসটা কেন হয় সেটা তো জানতে হবে। আমরা দেখছি যে জন্ডিস হয় সেটা বলছে, কিন্তু জন্ডিসটা কেন হয় কিছু কারণ আমরা জানি। নিওনেটাল জন্ডিসের কারণসমূহ নিম্নে প্রদত্ত। অধিকাংশ ক্ষেত্রেই ফিজিওলজিক্যাল জন্ডিস হয়, অধিকাংশ ক্ষেত্রেই ফিজিওলজিক্যাল জন্ডিস। কম ওজনের শিশু জন্ম নেওয়া, বাচ্চার স্বাভাবিক জন্ম ওজন থাকবে কত? 2.5 কেজির ওপর থেকে 4 কেজি পর্যন্ত, এটা হচ্ছে স্বাভাবিক ওজনের মধ্যে, বা আমরা 3 কেজি ধরতে পারি। 2.5 কেজির নিচে গেলে তখন আমরা তাকে কি বলি? লো বার্থ ওয়েট, মানে কম ওজনের বাচ্চা, সেই বাচ্চাটা জন্ডিস হওয়ার সম্ভাবনা থাকে। কারণ কি? মায়ের গর্ভে সেই বাচ্চাটা পরিপূর্ণভাবে পুষ্ট হয়নি। কারো 7 মাসে বাচ্চা হয়ে যায় বা 6 মাসে, কারো 8 মাসে বাচ্চা হয়, সেইগুলো জন্ডিস হওয়ার সম্ভাবনা বেশি। ঠিক আছে? সময়ের পূর্বেই জন্ম নেওয়া শিশু, এই যে এখানে বলছে সময়ের পূর্বেই জন্ম নেওয়া শিশু 37 সপ্তাহ পূর্ণ হওয়ার পূর্বেই শিশুর জন্ম হলে, 37 সপ্তাহ হওয়ার পূর্বেই যদি কোনো বাচ্চা উঠে আসে, যেমন 6 মাসে 7 মাসে অনেক বাচ্চা নর্মাল ডেলিভারি হয়ে যায়। একটা মা মনে করছে, আল্ট্রাসাউন্ড করে দেখছে তার এখনো ডেলিভারি ডেটকে আমরা কি দিয়ে প্রকাশ করি? EDD। আল্ট্রাসাউন্ডে এই একটা রিপোর্ট দেখা গেল যে এটা হচ্ছে 12/2/2026। আজকে রাত্রে বা গতকাল রাত্রে
গতকাল কত ছিল? 27 11/2025। এই রাত্রে রোগীটার ব্যথা উঠছে, উঠে বাচ্চা হয়ে গেছে নরমালি, তাহলে এটাকে কি বলবো? 37 সপ্তাহ পূর্ণ হওয়ার পূর্বের বাচ্চা না? এই বাচ্চার জন্ডিস হওয়ার সম্ভাবনা থাকে। এইভাবে ডিটেলস বলে দেওয়ার উদ্দেশ্য যেন আপনারা মনে রাখতে পারেন যে যত দিনে বাচ্চার আল্ট্রাসাউন্ডে বা নরমাল ডেট অনুযায়ী ডেট ছিল তার আগে বাচ্চা হয়ে গেছে, তাকে কি বলা হয়? 37 সপ্তাহ পূর্ণ হওয়ার আগের বাচ্চা। ঠিক আছে? মায়ের দুধে এমন একটা হরমোন থাকে যা থেকে শিশুর শরীরে বিলিরুবিনের মাত্রা বৃদ্ধি পেতে পারে, ফলে জন্ডিসের লক্ষণ দেখা দিতে পারে। একে ব্রেস্ট মিল্ক জনিত জন্ডিস বলা হয়। কোনো মায়ের শরীরে যদি জন্ডিস থাকে, আবার বা জন্ডিসের যে উপাদান বিলিরুবিন সেটা যদি মায়ের দুধে বাচ্চা মায়ের বুকের দুধ খাওয়ার মাধ্যমে বাচ্চার শরীরে চলে যায়, তখনও কিন্তু নিয়মিত জন্ডিস হতে পারে। বাচ্চাদের জন্ডিসের কারণগুলোর মধ্যে সবথেকে জটিল কারণ হলো রেশম, ঠিক আছে, বা RH ইনকমপ্লিটেবিলিটি। ঠিক আছে, এটা কি স্যার? ওই ব্লাড গ্রুপের ক্ষেত্রে করা হয়। RH ফ্যাক্টর দেখা হয় না ব্লাড গ্রুপে, যে হচ্ছে পজিটিভ না নেগেটিভ, এটাকে বলা হয় RH ইনকম্পিটিবিলিটি। ঠিক আছে, মায়ের ব্লাড গ্রুপের সঙ্গে শিশুর ব্লাড গ্রুপ না মিললে অনেক সময় এই জন্ডিস শিশুদের দেখা যায়। মায়ের ব্লাড গ্রুপের সাথে যদি বাচ্চার ব্লাড গ্রুপ না মিলে তখন অনেক সময় জন্ডিস দেখা দিতে পারে। গর্ভাবস্থায় মায়ের কোনো সংক্রামক বা ইনফেকশন হয়ে থাকে, কি হচ্ছে? অসময় কেরা ফোন দিতে লাগছে, তাই জন্য আবার বাইক করে দিয়েছে। আচ্ছা, দেখো নতুন করে দিতে হবে আবার নাকি? না, ওই চলবে। তাহলে আমরা 6 নম্বর পয়েন্ট কি বললাম? গর্ভবতী অবস্থায় মায়ের পেটে বাচ্চা থাকে 9 মাস। এই 9 মাসের মধ্যে মায়ের যদি কোনো ইনফেকশিয়াস ডিজিজ হয় বা ইনফেকশন হয়, কি হতে পারে? ইউটিআই হতে পারে, মানে প্রসাবে ইনফেকশন হতে পারে না? টাইফয়েড ফিভার হয়ে গেল। এই কিছু রোগগুলো হলে সেই বাচ্চা পরবর্তীতে ভূমিষ্ঠ হওয়ার পরে তার কি হতে পারে? জন্ডিস হতে পারে। জন্ডিস কিন্তু খুব খারাপ রোগ না, সহজেই নিরাময় করা যায়। আবার যদি এটা রিকভারি না হয়, এভাবে রেখে দিলে কিন্তু বাচ্চা মারা যেতে পারে। জন্ডিস অবস্থায় নাকি প্যারাসিটামল খাওয়া যাবে না। বড়দের এবং ছোটদের সব রোগীকে নাপা দেওয়া যাবে বা প্যারাসিটামল দেওয়া যাবে, কিন্তু যদি জন্ডিস হয় তখন দেওয়া যাবে না। সহজে মনে রাখার উপায়, নাপার কালার কি? হলুদ। মানুষের শরীর যখন হলুদ হয়ে যাবে তখনই এই নাপা দেওয়া যাবে না। ঠিক আছে, হলে নাপা দেওয়া যাবে না। নাপা দিলে কি হবে? লিভার ইনফেক্টেড হয়ে লিভার সিরোসিস হয়ে যেতে পারে, লিভার ক্যান্সার হয়ে যেতে পারে, লিভার ড্যামেজ হয়ে মারা যাবে। এই নাপার কালারের যখন শরীর হয়ে যাবে, মানে কি বলে ওটাকে, কাভার, এই কাভারের যখন কালার হয়ে যাবে সেই সময় মানুষকে নাপা দেওয়া যাবে। অন্য কিছু দেওয়া যেতে পারে। হ্যাঁ, ওই রোগীকে প্যারাসিটামল দেওয়া যাবে না। প্যারাসিটামল দেওয়া যাবে না, অন্য কিছু দেওয়া যাবে। ওইটা তো রোগী ভেদে। হ্যাঁ। শেষ সময় যদি রোগীর জ্বর না আসে আপনি কেন দিবেন? শিশু জন্মগত কোনো রোগে আক্রান্ত হলে, জন্মগত কোনো রোগ, আমরা এর আগে বলছি শিশু মায়ের পেট থেকে জন্মের সময় যদি কোনো রোগ নিয়ে জন্মগ্রহণ করে তখন সেই রোগকে কি বলা হয়? জন্মগত রোগ বা জন্মগত ত্রুটি। সেই রোগ হলে বাচ্চার অনেক সময় জন্ডিস হতে পারে। জন্মগতভাবে শিশুর যকৃৎ বা লিভার অথবা পিত্তথলিতে কোনো সমস্যা থাকলে জন্ডিস হতে পারে। কি বললাম? পিত্তথলিতে যদি কোনো সমস্যা হয় তাহলে জন্ডিস হতে পারে। তারপরে আমরা দেখি যে নবজাতকের খিঁচুনি। আমরা এরপরে কি করলাম? নবজাতকের খিঁচুনি। ঠিক আছে, এই নবজাতকের খিঁচুনির কারণ সমূহটা আমরা একটু দেখি।
নবজাতকের খিঁচুনির কারণগুলো। এখানে নবজাতকের শ্বাসরুদ্ধতা, নবজাতকের শ্বাসরুদ্ধতা মানে শ্বাসকষ্ট হচ্ছে, সেই সময় কি হচ্ছে, নিঃশ্বাস নিতে পারছে না, বাড়তে অ্যাসফিক্সিয়া হচ্ছে, হওয়ার পরে বাচ্চার খিঁচুনি হতে পারে। শরীরের তাপমাত্রা অত্যন্ত বেড়ে গেলে, প্রধানত শিশুদের জ্বর হলে, যদি শরীরের টেম্পারেচার নরমাল কত, 95 থেকে 98 নরমাল 99 পর্যন্ত খিঁচুনি হয় না সাধারণত। এর উপরে চলে গেলে অনেক সময় খিঁচুনি হতে পারে, 101 102 হলে খিঁচুনি হতে পারে, ঠিক আছে? সবার যে হবে তা না, কিন্তু হতে পারে। সেপ্টিসেমিয়া একটা ইনফেকশন, সেই ইনফেকশন যদি শরীরের রক্তে চলে আসে বাচ্চার, তখন খিঁচুনি হতে পারে। মস্তিষ্কের প্রদাহ, সেই মস্তিষ্ক যদি ইনফেকশন হয়, প্রদাহ হয়, যেমন মেনিনজাইটিস হলে, মস্তিষ্কের আবরণ বা ঝিল্লির প্রদাহ হলে মেনিনজাইটিস। ধনুষ্টঙ্কার মানে টিটেনাস হলে, শিশুদের উপর টিটেনাস হতে পারে। যে আগেকার যুগে কি করা হতো, বাচ্চার নাভি কাটা হতো কি দিয়ে, বাঁশের ওখান থেকে টিটেনাস হতো। অথবা যদি পুরাতন ব্লেড বাড়িতে নাই, এই হাইসি বা বডিটাই নিয়া হাসিবটি দিয়ে রক্তে শর্করা ও খনিজ লবণের কম বেশি হয়। এখন ইদানিং এই হাইসি বডি দিয়ে কাটার অবকাশ নাই, অন্তত মানুষ কি করে, বাজার থেকে 5 টাকা দামের একটা ব্লেড নিয়ে যেয়ে কাটে। প্রতিটা মানুষের বাড়ির আশেপাশে হয়তো মুদিখানার দোকান পাবে, সেটা দিয়ে করবে। সেটা কি ব্লেডটা কিনে নিয়ে আসলো, কি করতে হবে, আগুন দিয়ে পুরাই নিতে হবে বা ডেটল দিয়ে সুন্দরভাবে পরিষ্কার করে নিতে হবে, নেওয়ার পরে কাটতে হবে। আর সব থেকে উত্তম কোন ব্লেড ব্যবহার করা, সার্জিক্যাল ব্লেড। 15 টাকা 20 টাকা দাম একটা সার্জিক্যাল ব্লেড নিয়ে সুন্দরভাবে ব্লেডের ধারালো অংশে হাত না দিয়ে খুলে কাটতে হবে, তাহলে হয়ে গেল। তারপরে উচ্চ রক্তচাপের কারণে, উচ্চ রক্তচাপ, বাচ্চাদেরকে উচ্চ রক্তচাপ হয়, খুবই রেয়ার কেস। তারপরে মৃগী রোগ, এটা কিন্তু হয়। মস্তিষ্কে যদি আঘাত থাকে, বাচ্চা নরমাল ডেলিভারি হওয়ার সময় মাথাতে আঘাত পাইছে, তখন হতে পারে। মস্তিষ্কের মধ্যে যদি টিউমার থাকলে আস্তে আস্তে বড় হবে, ব্রেনের উপরে চাপ দিবে, তখনই খিঁচুনি হতে পারে। তাহলে আমরা নবজাতকের খিঁচুনির বেশ কিছু কারণ পড়লাম। প্রথম কারণ কি হবে, বাচ্চার যদি জ্বর আসে, এই একটা কারণে খিঁচুনি বেশি হয়। হ্যাঁ, জ্বর আসে অত্যাধিক মাত্রায়, কত মাত্রা, 99 এর উপরে। তারপরে কি বললাম, মেনিনজাইটিস, তারপরে কি বললাম, ধনুষ্টঙ্কার, ঠিক আছে? এই সব রোগগুলো হলে মস্তিষ্কে যদি আঘাত পায়, অনেক সময় বলা হয় না যে বাচ্চা টেবিলের উপর থেকে বা খাটের উপর থেকে পড়ে গেলে বাচ্চাকে কেন হসপিটালে ভর্তি করা হয়, সাথে সাথে যেন হঠাৎ যদি খিঁচুনি শুরু হয়, সাথে সাথে যেন তাকে সিডিল পাররেক্টালি দেওয়া অথবা সিডিল ইনজেকশন দেওয়া, এগুলো করে যেন বাচ্চাকে স্বাভাবিক মাত্রায় নিয়ে আসা যায়, ঠিক আছে? তাহলে আমরা এর মাত্রা বলে দিলাম যে বাচ্চা যদি অনেক সময় হয় না, বিছানা থেকে পড়ে গেছে, কোনো সমস্যা নাই, তারপরে রোগীকে একদিন অবজারভেশনে রাখতে হবে, মানে কত ঘন্টা, 24 ঘন্টা। তাহলে এইটা আপনাদের একটা জানা হলো, একটা নতুন জিনিস। আচ্ছা, তাহলে নবজাতকের খিঁচুনির প্রধান কয়েকটা কারণ এবার আপনারা বলেন। প্রধান কারণ হচ্ছে জ্বর আসা, অতিরিক্ত তাপমাত্রা, তারপর 99 এর উপরে তাপমাত্রা, 101 অথবা 102 ডিগ্রি ফারেনহাইট হতে পারে। তারপরে মস্তিষ্কের আঘাত কখন লাগবে বাচ্চাদের, বাচ্চা পড়ে গেলে, বিছানায় পড়ে গেল, অথবা কিছু সাথে পানি খাইলে। আচ্ছা, আর তারপরে হচ্ছে মৃগী রোগ হলে, জন্মের পরে, ভূমিষ্ঠ হওয়ার সময়, যদি বের করার পরে যদি কোথাও আঘাত, বের হওয়ার সময়ও তো আঘাত পেতে পারে। হ্যাঁ, ঠিক আছে, বের হওয়ার সময় সেইটাই মনে রাখতে হবে যে বাচ্চা বাড়িতে হয়েছে, তখনই চিন্তা করতে হবে যে বাচ্চা মাথায় কোনো জায়গায় আঘাত পাইছে কিনা। ভূমিষ্ঠ হওয়ার সময়। তারপরে
তারপর হচ্ছে তারপরে উচ্চ রক্তচাপ, খুব শ্বাসের উচ্চ সমস্যা, রক্তচাপের কারণে হতে পারে, শ্বাস শ্বাস প্রশ্বাসের কারণে হয়, শ্বাস প্রশ্বাসের সমস্যার কারণে হতে পারে, ঠিকঠাক অক্সিজেন বাচ্চার নিউমোনিয়া হলে অ্যাংজাইটিস, ব্রেন বাচ্চার নিউমোনিয়া হতে পারে, নিউমোনিয়া হলে হতে পারে মেনিনজাইটিস, অ্যানজাইটি না, মেনিনজাইটিস। মেনিনজাইটিস, মেনিনজাইটিস মস্তিষ্কের কোন রোগ যেমন টিউমার হলে এভাবে লিখবেন। পাঁচটা লিখলেই তো না। জি। একটা বাচ্চা খিঁচুনি হচ্ছে, তাহলে কি কি করবেন? ঠিক আছে, শিশুর খিঁচুনি চিকিৎসা পদ্ধতি, এই প্রাথমিক চিকিৎসার পদ্ধতির সম্পর্কে আপনাদের ধারণা থাকা উচিত। সেটা হচ্ছে খিঁচুনি চলাকালীন সময়ে শিশুর শ্বাস প্রশ্বাসে যেন কোনোভাবে বাধাগ্রস্ত না হয় সেই দিকটা লক্ষ্য রাখতে হবে। বাচ্চার খিঁচুনি হচ্ছে হোক, কিন্তু নিঃশ্বাস নিতে যেন পারে, কারণ আগে বেঁচে থাকতে হবে বাচ্চা। যদি নিঃশ্বাস নিতে না পারে কি হয়, অনেক সময় খিঁচুনি হলে বাচ্চা বুকের দুধ খাইছে, খাওয়ার পরে বাচ্চার মুখ দিয়ে নাক দিয়ে দুধ উঠে গেছে এবং খিঁচুনি শুরু হয়ে গেছে, তখন কি করতে হবে, সাথে সাথে টিস্যু, কাপড় দিয়ে নাকটা পরিষ্কার করে দিতে হবে, মুখটাও পরিষ্কার করে দিতে হবে। কেন? যেন নিঃশ্বাস নিতে পারে। দাঁত দিয়ে যেন জিহ্বা না কেটে যায়, জিহ্বা যদি বাইরে বের হয়ে আসে এরকম, তাহলে কি হবে, জিহ্বা কেটে যাবে, সেই জন্য জিহ্বা না কেটে যায় তার জন্য ব্যবস্থা নিতে হবে। কি করতে হতে পারে, চামচের ডানটি মানে চামচের পিছনের শাক অংশটা, ধারালো অংশ রাখে, সেইটা দুই দাঁতের মাঝে দিয়ে রাখা যেতে পারে। আপনারা আঙুল দিবেন, আঙুল চাপ দিলে তখন কেটে যাবে। ঠিক আছে? জি। দাঁত দিয়ে যেন জিহ্বা না কাটে এবং শ্বাস নেওয়ার সুবিধার্থে এয়ারওয়ে টিউব মুখে দেওয়া যেতে পারে, যেন নিঃশ্বাস নিতে পারে, সেজন্য মুখের মধ্যে কি দিতে পারেন, এয়ারওয়ে টিউব। শিশুর গায়ের কাপড় ঢিলা ঢালা করে দিতে হবে, যদি বোতাম লাগানো থাকে, টাইট থাকে, তখন কি করতে হবে, খুলে দিতে হবে। শিশুকে এক পাশে কাত করে শোয়ানো উচিত, এক পাশে কাত করে শোয়াইতে হবে। শিশুকে এক পাশে কাত করে শোয়াইতে হবে। বাচ্চা যখন খিঁচুনি হয় তখন তো এইভাবে থাকে থাকে না, তখন এক পাশে শোয়াইতে হবে, যেন নার্ভ সাপ্লাইটা পরিপূর্ণভাবে পায় এবং খিঁচুনিটা কমে যায়। হ্যাঁ, বাচ্চা এইভাবে শুয়ে আছে, তখন কি করতে হবে, এইভাবে যেকোনো এক সাইডে কাজ করে প্রয়োজন বোধে শিশুর নাক মুখ থেকে বেরিয়ে আসা শ্লেষ্মাগুলো মুছে দিতে হবে। ওই যে বললাম টিস্যু কাপড় দিয়ে মুছে দিতে হবে। জ্বর থাকলে কুসুম গরম পানিতে কাপড় ভিজিয়ে শিশুর সমস্ত শরীর স্পঞ্জ করে দিতে হবে। কি করতে হবে, মুছাই দিতে হবে। কি বললো, কুসুম গরম পানি, যে পানিটা শরীর বাচ্চা নিতে পারবে, বাচ্চার শরীর নিতে পারবে, সেই অবস্থায় একটা তোয়ালে বা সুতি কাপড় দিয়ে ভেজাইতে হবে, ভেজাই চিপতে হবে, চিপে বাচ্চার হাত পাগুলো মুছে দিতে হবে। ভালো ঠান্ডা পানি না, কুসুম গরম পানি। খিঁচুনি রোধের জন্য ডায়াজিপাম ইনজেকশন 0.2 থেকে 0.3 মিলিগ্রাম পার কেজি ডোজ হিসাবে ধীরে ধীরে শিরা পথে দিতে হবে। সব থেকে সেভ হচ্ছে পায়খানার রাস্তায় দেওয়া। জ্বর থাকলে প্যারাসিটামল সিরাপ, বাচ্চা যখন খিঁচুনি হচ্ছে তখন কি সিরাপ খেতে পারবে? পারবে না, তখন কি করতে হবে, সাপোজিটরি দিতে হবে। তারপরে খিঁচুনির কারণ উদ্ঘাটন করে চিকিৎসার জন্য শিশু বিশেষজ্ঞ ডাক্তার কাছে দেখাইতে হবে। তাহলে প্রাথমিক জিনিসগুলো তো আপনারা বুঝলেন। প্রাথমিক জিনিসগুলোর মধ্যে কি কি বললাম, খিঁচুনি চলাকালীন সময় বাচ্চা যেন নিঃশ্বাস নিতে পারে সেই ব্যবস্থা করতে হবে, প্রয়োজনে এয়ারওয়ে টিউব দিতে হবে। তারপরে কি করতে হবে, বাচ্চার যেন জিহ্বা না কেটে যায় সেই ব্যবস্থা করতে হবে। বাচ্চাকে এক পাশে কাত করে শোয়াই দিতে হবে। প্রয়োজনে বাচ্চার মুখ দিয়ে নাক দিয়ে যে সর্দি বা শ্লেষ্মাগুলো বের হয়ে আসে সেগুলো মুছে দিতে হবে। খিঁচুনি রোধে ওষুধের হিসাবটা আমরা ডায়াজিপামটা পরে করে, যদি বাড়িতে না পাওয়া সাপোজিটরি থাকে সেই সাপোজিটরি দিয়ে দেবো। বাচ্চাদের ছোটদের ক্ষেত্রে 125, বড়দের ক্ষেত্রে 250, মানে আরো বড়, এবং একদম বড় মানুষের ক্ষেত্রে 500। খিঁচুনির কারণ বের করে
চিকিৎসকের পরামর্শ নিতে হবে। ঠিক আছে, এইগুলো হচ্ছে শিশু রোগ। এই রোগগুলো বাদে, এগুলো জন্মের পর পরেই হয়, জন্ডিস, তারপরে হচ্ছে নিঃশ্বাস নিতে না পারা, সবুজ বা নীল বর্ণ ধারণ করা এবং জন্ডিস, এই রোগগুলো খিঁচুনি, এইগুলো বাচ্চার পরপরই হতে পারে। বাচ্চা যেখানে থাক, এই রোগগুলো সম্পর্কে আপনার ধারণা থাকলে এই রোগগুলো হচ্ছে কিনা আপনি খেয়াল রাখতে পারবেন। ঠিক আছে, তাহলে এইগুলোর পাশাপাশি আরো অনেক রোগ আছে, যেমন বাচ্চাদের কি হতে পারে, ডায়রিয়া হতে পারে, নিউমোনিয়া হতে পারে, ডায়রিয়া হতে পারে, পায়খানা না হচ্ছে, পায়খানা হচ্ছে না, সব অনলাইন ক্লাসটা ক্লোজ করতাম তো। আচ্ছা, এই সব রোগগুলো হতে পারে। ঠিক আছে, তাহলে আজকে আমরা আপনাদের কিছু রোগ সম্পর্কে ধারণা দিলাম। শিশু রোগ আরো অনেক কিছু আছে, এআরআই আছে, এবং আগামী ক্লাসে আরো কিছু রোগ সম্পর্কে ধারণা দেওয়া হবে। আজকে অনলাইন ক্লাস এখানে সমাপ্ত। আসসালামু আলাইকুম। অফলাইন হবে, হ্যাঁ। অনলাইন ক্লাসটাতে মোবাইলের একটা সমস্যা আছে তো।